প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আছি ইঞ্জিনিয়ার্স কেয়ার হোমের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ। আসলে আমরা জানি যে বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ থেকে সবসময় একটি করে ম্যাথ অথবা প্রমাণ এসে থাকে। তো তোমরা জেনে থাকবে যে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ শুধুমাত্র পাওয়ার অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্যই নয়, ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো আজকে আমরা শুরু করব ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ এর বেসিক কনসেপ্ট অফ ফ্লুইড মেকানিক্স, তার অ্যাপ্লিকেশনগুলো নিয়ে। এরপরেই আমরা প্রপার্টিস অফ ফ্লুইড এবং ক্যাপিলারি হাইটের যে একটা ইকুয়েশন রয়েছে, এই ইকুয়েশনটি সলভ করব। সেই সাথে জানবো আমরা যে কিভাবে একটি বায়ুমণ্ডলীয় চাপ, তারপর পরম চাপ ও গেজ চাপের মধ্যে একটি সম্পর্ক থাকে, সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা জানবো যে যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ, তো হতে পারে সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, যা প্রবাহিত হইতে পারে তাকে কি বলা হয়? ফ্লুইড বলে। যেমন তরল ও বায়বীয় পদার্থগুলো মূলত প্রবাহিত হতে পারে। আমরা জানি যদি কোনো সলিড পোর্শন আমি ধাক্কাই তাহলে সে হয়তো সরণ ঘটবে, বাট প্রবাহিত হবে না। আর যদি তুমি মনে করো যে কোনো একটি তরল বা বায়বীয় অবস্থা, যেমন বায়ুমণ্ডল সবসময় প্রবাহিত হচ্ছে, তরল হিসেবে হতে পারে সেটা পানি, কেরোসিন, তেল, যে কোনো কিছু, যে কোনো তরল কি হতে পারে? প্রবাহিত হতে পারে। যার কারণে আমরা বলতে পারি ফ্লুইড মূলত কাকে কাকে প্রকাশ করবে? ফ্লুইড করবে হচ্ছে লিকুইড এবং স্টিম গ্যাস। স্টিম হতে পারে, বায়বীয় যে কোনো পদার্থ হতে পারে। হ্যাঁ, বায়বীয় পদার্থ। চলো জেনে নেওয়া যাক ফ্লুইডের সাথে মেকানিক্স এর কি সম্পর্ক রয়েছে। ফ্লুইডের সাথে মেকানিক্স এর যে সম্পর্কটি রয়েছে সেটি হচ্ছে যে ফ্লুইড অ্যাজ ইউজুয়াল যেটা হয় প্রবাহিত হয়, এবং প্রবাহিত হওয়ার সময় সেখানে কি হয়? বল প্রয়োগ করতে হয়। এখন যদি কোনো বল সংক্রান্ত প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় ফ্লুইডের উপর বল প্রয়োগ করলে তার আচরণ সংক্রান্ত বিদ্যা নিয়ে আলোচনা করে, তাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লুইড মেকানিক্স। আচ্ছা, তাই যদি হয় তাহলে ফ্লুইড মেকানিক্স এর আমরা একটু জেনে নেই যে ফ্লুইড মেকানিক্স এর পার্ট আসলে কয়টি। পার্ট মূলত আমরা জানবো হচ্ছে তিনটি। একটি হচ্ছে কি? স্ট্যাটিস্টিক্স। একটি কি? স্ট্যাটিস্টিক্স। দুই, কাইনেমেটিক্স। হচ্ছে কাইনেমেটিক্স। তিন, ডাইনামিক্স। আচ্ছা, তাহলে একটি ফ্লুইড মেকানিক্স তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কাইনেমেটিক্স এবং ডাইনামিক্স। আসলে এই স্ট্যাটিস্টিক্স এর যে আলোচনাগুলো করা হয় সেটা একটি আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যদি ধরে নাও যে ফ্লুইড একটা স্থির অবস্থায় একটা জায়গায় রয়েছে, এটা হতে পারে জলাবদ্ধ অবস্থায় অথবা কোনো একটা পাত্রে স্থির অবস্থায় রয়েছে। স্থির ফ্লুইডের ভরের উপর যদি আমরা কি করি? বল প্রয়োগ করি। কি করি? বল প্রয়োগ করি। তাহলে যে আচরণটি আমার ফ্লুইড দেখাবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যাটিস্টিক্স পার্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি বলি যে কাইনেমেটিক্স পার্ট আসলে কোনটিকে বলতে হচ্ছে। কাইনেমেটিক্স হচ্ছে এই যে ফ্লুইডের প্রবাহটা রয়েছে কোনো একটি পাইপ বা চ্যানেলের মধ্য দিয়ে, অথবা আমাদের কি হয়েছে একটা ডাক্টের মধ্য দিয়ে বাতাস ফ্লো হচ্ছে। এই বাতাস ফ্লো হওয়ার কারণে সেখানে যে কি পাবো আমরা? বেগ পেতে পারি। কি পেতে পারি? ফ্লুইডের বেগ। হতে পারে হচ্ছে ত্বরণ, হতে পারে এর কোনো ফ্লো চার্ট। কি হতে পারে? ফ্লো চার্ট। এই যে বেগ, ত্বরণ এবং ফ্লো চার্ট নিয়ে যে আচরণ, যে শাখায় আমরা আলোচনা করব সেটিকে আমরা বলতেছি হচ্ছে কাইনেমেটিক্স। তাহলে ফ্লুইডের প্রথম যে স্ট্যাটিস্টিক্স পার্ট, তার মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে তাহলে স্থির কোনো তরলের উপর যদি আমরা আলোচনা করি তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এবং কাইনেমেটিক্সটা হচ্ছে কি? তরলের বেগ, ত্বরণ এবং ফ্লো চার্ট নিয়ে এখানে আলোচনা করবে, সেটাকে বলতেছি আমরা কাইনেমেটিক্স। এখন আরেকটি পার্ট আমাদের বাদ থাকলো, সেটাকে বলা হচ্ছে ডায়নামিক্স পার্ট। তো চলো জেনে নেওয়া যাক ডায়নামিক্স পার্ট বলতে আসলে কি বুঝি।
আচ্ছা, আমরা যদি ধরি যে এই যে ফ্লুইডের এই প্রপার্টিস গুলো মানে বেগ, ত্বরণ এবং ফ্লো চার্ট, তা তো এরা এমনি এমনি হয়নি। এটাতে যে কোনো একটি বল প্রয়োগ করা হয়েছে, তাই না? তাহলে এই বল প্রয়োগ করার কারণে মূলত ফ্লুইড মেশিনারিজ গুলার যদি আমরা কথা বলি, তাহলে ধরে নাও একটি পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে। তার মানে কি পাম্পে কি হচ্ছে, ফ্লুইডের ফুল প্রসেস করার জন্য একটা বল প্রযুক্ত করা হচ্ছে এবং বল প্রযুক্ত করার কারণে পানি প্রবাহিত হচ্ছে। এরপরে যদি আমি বলি যে নদীর যে বহমান বা প্রবাহমান পানি বা তরল রয়েছে, এটি কিন্তু কাইনেমেটিক্স এর অংশ, কারণ সেখানে বেগ পাওয়া যায়, ত্বরণ পাওয়া যায় এবং একটা ফ্লো প্যাটার্ন রয়েছে। বাট যদি সেখানটায় কোনো একটি মাধ্যম ইউজ করা হয় বা বল প্রয়োগ করা হয়, সেই বলের আচরণ সংক্রান্ত বিদ্যার সাথে আমাদের যদি ফ্লুইডের বেগ, ত্বরণ এবং ফ্লোচার্টের একটি সম্পর্ক নির্ণয় হয়, তাহলে সেটা হবে ডাইনামিক্স এর অংশ। তাহলে এখানে অবশ্যই কি করতে হবে, বল যে প্রয়োগ করা হয়েছিল সেই বল প্রয়োগের সাথে আমাদের কি হবে, ফ্লুইডের বেগ, ত্বরণ এবং ফ্লোচার্টের একটি সম্পর্ক হবে। তাকে আমরা বলতে পারবো হচ্ছে ডাইনামিক্স এর অংশ। আচ্ছা, এরপরেই আমরা একটু জেনে নিব যে ফ্লুইড মেকানিক্স এবং মেশিনারিজ এর অ্যাপ্লিকেশনটা কোথায়। মেশিনারিজ যেমন হতে পারে যেগুলো হচ্ছে, আমরা বলতে পারি যে পাম্প, টারবাইন, টারবাইন, তারপর ওয়াইন টারবাইন। এছাড়াও আরো অন্যান্য যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, যেমন স্টিম পাওয়ার প্ল্যান্টের অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন রয়েছে যে যেখানে ফ্লুইড দিয়ে কার্যক্রম করা হবে। একটা যদি এয়ার কম্প্রেসরের কথা চিন্তা করি, তার ইনপুটে আসলে কি নেওয়া হয়, ইনপুটে নেওয়া হয় বায়ুমণ্ডলীয় যে বাতাসটি রয়েছে, সেই বায়ুমণ্ডলকে সংকোচন, কম্প্রেসরের কাজই মূলত সংকোচন করা। তাহলে সংকুচিত করে সেটা আউটপুটে একটা ডেলিভারি যখন দেবে, তার মানে আমরা ধরে নিব সেটা একটি ফ্লুইড মেশিনারিজ। আমরা এই অ্যাপ্লিকেশন অনেক রয়েছে, আমরা একটু বই থেকে দেখে নেব। এরপরে যদি আমরা আসি যে ফ্লুইডের প্রপার্টিস রয়েছে। আচ্ছা, আমরা যে অ্যাপ্লিকেশন গুলো পড়লাম, তাহলে এখন আমরা জানবো ফ্লুইডের প্রপার্টিস গুলো কি কি। আচ্ছা, ওকে, যে ফ্লুইডের প্রপার্টিস এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রপার্টিস নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথমটি রয়েছে হচ্ছে ডেনসিটি। প্রথমটাকে আমরা কি বলতে পারি, ডেনসিটি। ডেনসিটি যার বাংলা হচ্ছে কি ঘনত্ব, যার বাংলা কি ঘনত্ব, এবং যাকে রো দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করি আমরা, রো দ্বারা প্রকাশ করি। এখন এই ঘনত্বের যদি ডেফিনিশন দিতে চাই, তাহলে আমরা একটা ডেফিনিশন দিতে পারি যে বস্তুর একক আয়তনের ভরকে, বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হয়, ঘনত্ব বলে। তাহলে এখানে বস্তু হিসেবে আমরা যদি তরলের কথা বলি, তরলের একক আয়তনের ভরকে কি বলি আমরা, ঘনত্ব বলি। তাহলে এই ভিতে হচ্ছে কি ভলিউম, ভি হচ্ছে কি ভলিউম, এম হচ্ছে কি মাস, এম হচ্ছে মাস। তাহলে এই একক আয়তনের ভরকে আমরা কি বলতে পারি, ঘনত্ব বলতে পারি। এখন যদি এখান থেকে আমরা ইউনিট দেখে ফেলতে পারি, সেটা হচ্ছে যে ভরের একক কি হয় কেজি এবং আয়তনের একক কি হয় মিটার কিউব। এই মিলে তাহলে কি হয়ে যাচ্ছে, কেজি পার মিটার কিউব। এটি হচ্ছে আয়তনের একক। আচ্ছা, আমরা যদি আরো একটু প্রপার্টিস দেখি, যে প্রপার্টিস এর মধ্যে রয়েছে যেমন স্পেসিফিক ওয়েট। এটাকে কি বলতেছি, স্পেসিফিক ওয়েট, বা বাংলায় এটাকে বলা হচ্ছে আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন। আচ্ছা, এই প্রপার্টিস এর কথা যদি আমরা বলতে চাই, যে আসলে এটাকে প্রকাশ করা হচ্ছে কি ওমেগা দ্বারা, এবং এই ওয়েটের ওমেগা ইকুয়াল আমরা যেটা পারবো, আমরা জানি যে ওয়েট মানে কি হয় এমজি। তাহলে আমরা জানি হচ্ছে ওজনের ইকুয়েশন হয় এমজি, এবং এটাকে যদি আয়তনের সাথে তুলনা করা হয়, এখন একটু আগে আমরা ঘনত্ব করেছি কি একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এখন আমরা পড়ব একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। তোমরা জেনে থাকবে যে আপেক্ষিক কথাটা আসলেই কিন্তু একক কথাটা চলে আসবে। তার মানে কোনো একটা কিছুর সাথে একক কোনো কিছু ভরের বা কোনো কিছু তুলনা করা হলে সেটাকে আপেক্ষিক বলা হয়।
তো এখানে দেখো একক আয়তনের ওজনকে আমরা বলতেছি কি আপেক্ষিক ওজন। তো আসি, তাহলে এর ইউনিট যেটা হওয়ার কথা, এমজি মূলত কি হয়, এম হচ্ছে কেজি, জিতে আমরা জানি যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তার মানে ওর ইউনিট হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু সে তরল। এবং ভলিউম কি হচ্ছে আমার মিটার কিউব। উপরে একটু খেয়াল করবে যে এটি দেখো, এটাকে যদি 1 কেজি বলতাম এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতাম, তাহলে আমরা ফিজিক্সের ভাষায় নিউটনের যে সংজ্ঞা পেয়েছিলাম, 1 কেজি ভরের কোনো বস্তুর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে কি 1 নিউটন। তাহলে সেই হিসাবে এটাকে বলা হচ্ছে নিউটন পার মিটার কিউব। এটি আসলে আপেক্ষিক ওজনের একটি সংজ্ঞা আমরা জেনে ফেললাম এবং তার একক আমরা জেনে ফেলছি। এরপর আমরা একটু আগাবো, যে আরেকটু প্রপার্টিজ নিয়ে কথা বলবো। সে প্রপার্টিজ এর মধ্যে রয়েছে আমাদের, দেখো যে এখানে যেমন আছে, আমরা লিখে ফেলছি ক্যাপিলারিটি। কি বলতেছি আমরা? ক্যাপিলারিটি। এই ক্যাপিলারিটি যার বাংলা হচ্ছে কি কৈশিকতা। তাহলে এই কৈশিকতা বলতে আসলে আমরা কি বুঝতেছি সেটা একটু জানার চেষ্টা করব। ধরে নাও কোন একটি কাচের ফানেল, আমরা দুইটি ফানেল নিয়ে বিবেচনা করি। দুটি ফানেল মূলত, এটি যদি একটি ওয়াটারের সারফেসের উপর যদি ডুবানো হয়, আর এটাকে আমরা মূলত একটা পারদের ফানেলে, যেহেতু পারদের ঘনত্ব একটু বেশি, তার মানে একটু ঘন করে দিলাম পারদের ঘনত্ব, ঠিক আছে। আর এই জায়গাতে এখানে আমি দুটি চিত্র এঁকেছি। একটি চিত্র হচ্ছে কাচের ফানেলটিকে পানি, মানে এটা কি আমাদের H2O, পানির মধ্যে একটি কাচের ফানেল ডুবালে আমরা স্বভাবতই খেয়াল করব যে এই যে পানির লেয়ার আছে, এই পানির লেয়ার থেকে কাচের ফানেলের যে লেয়ার সেটা একটু উপরে থাকে এবং সেটা কনভেক্স আকৃতির, অর্থাৎ অবতল আকৃতির একটি সিম্বল প্রকাশ করবে। আচ্ছা, আর যখন পারদ এবং পারদের ঘনত্ব বেশি থাকার কারণে দেখবে সেটা একটু কনকেভ, অর্থাৎ উত্তল আকার ধারণ করবে এবং সেটা দেখবে যে লেয়ার থেকে একটু নিচে। আসলে এই জায়গাটা যদি আমাদের পারদের হয় তাহলে এটা দেখবে যে একটু পারদের অবস্তম্ভ থেকে কি হয়, একটু নিচে অবস্থান করে। তাহলে এটাকে আমরা প্রকাশ করতে হচ্ছে কি দ্বারা, এইচ জি দ্বারা। Okay. আচ্ছা, এই যে ক্যাপিলারিটির সংজ্ঞাটা এই চিত্র দুটি দেখেই একটু সুবিধাজনক ভাবে আমরা দিতে পারি। দেখো বলতেছে যে তরলের যে ধর্মের কারণে, তরলের যে ধর্মের কারণে তার উচ্চতার ভিন্নতা দেখা যায়। কি দেখা যায়? উচ্চতার পার্থক্য দেখা যায়। এই উচ্চতার তারতম্য যে ধর্মের কারণে দেখা যায় তাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাপিলারিটি বা কৈশিকতা। ওকে, তাহলে এই কৈশিকতা কি হলো? দেখো পানিতে যখন আমি কাচের ফানেলটি দিয়েছি, সেটি কিন্তু আউটার সারফেস থেকে একটু উপরে গিয়ে অবতল আকৃতি ধারণ করেছে। আর যখনই পারদের কথা বলেছি তখন দেখো একটু উত্তল আকৃতি ধারণ করেছে এবং সেটা কি নিচে, পারদ মেইন সারফেস থেকে একটু কি আছে, নিচে অবস্থান করতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটি টার্ম শিখে নিব, সেটি হচ্ছে পৃষ্ঠটান। সেটি কি? পৃষ্ঠটান। এবং আমি যে সিম্বলটি ইউজ করেছি এই সিম্বলটিকে বলা হচ্ছে সিগমা। কি বলতেছি? সিগমা, যাকে আমরা বলতেছি হচ্ছে পৃষ্ঠটান। এখন এটা একটু খেয়াল করি যে যদি বলা হয় যে একক ক্ষেত্রফলের উপর এই যে সিলিন্ডারটি বা কাচের ফানেলটি আমরা নিয়েছি তার সারফেসের উপর যে টেনশনের কারণে এর একক ক্ষেত্রফলের ওই যে ওয়েট ধরে রেখেছে যে, তাকে আমরা বলতেছি হচ্ছে পৃষ্ঠটান। ওকে, আচ্ছা, সেই পৃষ্ঠটানটা আবার যদি বলি যে এ যে টেনশনটা কাজ করতেছে, সেই টেনশনের কারণেই কিন্তু আমাদের এই পানি বা ওজনটি ধরে রেখেছে। এর আমরা জানি যে সবসময় ওজন কিসে কাজ করে? নিচের দিকে, অর্থাৎ নিম্নমুখী ভাবে কাজ করবে, তাই না? তাহলে এই নিম্নমুখী ওজনকে ধরে রাখার জন্য, মানে ওই তরলের অংশের ওজনটাকে ধরে রাখার জন্য যে টানটি কাজ করতেছে সেটি মূলত হচ্ছে পৃষ্ঠটান এবং যাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা,
ধরো এই যে অবতলাকৃতি তৈরি হয়েছে এবং পৃষ্ঠটানের কারণে দেখো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি থেটা। এবং সেটা হচ্ছে কি একটা স্পর্শকোণ, সারফেস পরিধির সাথে আমাদের যে পৃষ্ঠটান তার একটি স্পর্শকোণ হচ্ছে থেটা। আচ্ছা, এখন এখান থেকে ক্যাপিলারি হাইটের এই যে একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং এই ইকুয়েশনটা আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। শুরুতেই আমরা যদি ধরে নেই যে এইখানে যে সারফেস থেকে যে হাইটের যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আমরা বলতেছি হচ্ছে এইচ, যাকে হচ্ছে বলা হচ্ছে কৈশিকতার উচ্চতা। তাহলে এটা কি কৈশিকতার উচ্চতা হচ্ছে কি এইচ। আর একটু আগে বলেছি পৃষ্ঠ টানটি হচ্ছে আমার কত, পৃষ্ঠ টান হচ্ছে সিগমা। এরপর ওর থেটাটা হচ্ছে কি স্পর্শ কোণ, স্পর্শ কোণ, কোণ হচ্ছে আমার থেটা। আচ্ছা, এখন আমাদের এই কৈশিকতার কারণে একটি শর্ত আছে, সেই শর্তটি হচ্ছে তরলের যে নিম্নমুখী ওজন, তরলের কি একক ক্ষেত্রফলের উপর নিম্নমুখী যে ওজন, সেটি হবে পৃষ্ঠটান একক দৈর্ঘ্যের মধ্যে যে সারফেসের মধ্যে যে পৃষ্ঠটানটা, সেই পৃষ্ঠটানের উল্লম্ব অংশের কি হয় সমান, উল্লম্ব অংশের সমান। এই শর্তটার সাপেক্ষে আমরা যদি বলি যে এখন এখানটায় আমরা যদি আসি যে মেকানিক্স এর যে বলগুলো আমরা করেছিলাম, এটা যদি একটা সারফেস হয় এবং মেকানিক্সে আমরা দেখেছিলাম যে এরকম একটি সারফেসের মধ্যে যদি মেকানিক্সে এরকম দেখেছিলাম যে যদি কোনো হেলানো পোর্শনে থাকে এবং বল যদি এখানে বল হিসেবে সিগমাকে নেওয়া হয়েছে এবং অ্যাঙ্গেলটা হচ্ছে কত থেটা, তাহলে যেদিকে কোণ হয় সেদিকে আমাদের cos থিটা উপাংশ পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল উপাংশ হচ্ছে সিগমা cos থিটা এবং হরিজন্টাল উপাংশ হচ্ছে সিগমা সাইন থিটা। আচ্ছা, সেটি যদি আমরা এখানটায় একটু অ্যাপ্লাই করি, তাহলে এর উল্লম্ব উপাংশটা হবে কি সিগমা cos থিটা। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে দেখো যে আমরা কৈশিকতার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী বলেছি যে পানির নিম্নমুখী ওজন, এটাকে বলা হচ্ছে কি পানির নিম্নমুখী ওজন, ওজন ইকুয়াল যেটা হবে যে উল্লম্ব বরাবর যে উপাংশটা রয়েছে, বরাবর উল্লম্ব বরাবর যে পরিধির যে উপাংশটি রয়েছে সেটিকে বলা হচ্ছে যে সমান। আচ্ছা, তাহলে এই দুটি যদি সমান হয় তাহলে নিম্নমুখী ওজনটা একটু খেয়াল করবে, এটাকে বলতেছি আমরা হচ্ছে ডব্লিউ হচ্ছে সেই ওজন, যেহেতু একক ক্ষেত্রফলের উপর সেজন্য আমরা লিখতেছি হচ্ছে এ। আর যে হাইটের উপর অর্থাৎ এই যে কৈশিকতার উচ্চতা, এইটুকু হাইটের যে তারতম্য সেটাকে লিখতে হচ্ছে এইচ। এই বরাবর যেহেতু কাজ করতেছে নিম্নমুখী ওজনটা। আচ্ছা, এখন এটা কেন, এটা হচ্ছে এই যে এর একক ক্ষেত্রফলের কথা উল্লেখ করেছি এবং ক্ষেত্রফলটা কেন আমাদের এটা হচ্ছে একটি বৃত্তাকার, যার কারণে এটার এরিয়া হবে কি পাই ডি স্কোয়ার বাই 4। আর এখানটা একটু খেয়াল করবে যেহেতু পরিধি বরাবর আমাদের পৃষ্ঠ টান, সেক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের পরিধি হয় টোয়াইস বাই আর। আর একটি বৃত্তে কি হয়, যদি দুটি ব্যাসার্ধ থাকে তাহলে দুটি ব্যাসার্ধকে একত্রিত করলে আমরা একটি ডায়া পাই। তাহলে 2r মিলে হচ্ছে ডি, আর পাই তো আমাদের রয়েছে পরিধির সূত্রে, সেজন্য পরিধির সূত্র আমরা লিখতে পারি কি মূলত পাই ডি। এখন যদি আমরা আসি যে পরিধি বরাবর যে পৃষ্ঠটান, তাহলে ওভারঅল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পাই ডি সিগমা কস। এটি হচ্ছে আমাদের পরিধি বরাবর উল্লম্ব অংশের যে পৃষ্ঠটান। এবং পানির যে নিম্নমুখী ওজন সেটি হচ্ছে ওমেগা এ এইচ। সেটি যদি এখন শর্ত অনুযায়ী আমরা ফেলাই দিই যে পানির নিম্নমুখী ওজন ইকুয়াল কি উল্লম্ব বরাবর যে পরিধির পৃষ্ঠটান রয়েছে সেটি হচ্ছে সমান। তাহলে দেখো ওমেগা এইচ এবং এর সূত্র আমরা লিখেছি হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। এরপরে দেখো পাই ডিটা হচ্ছে কি আমাদের পরিধি এবং তার উল্লম্ব উপাংশটা হচ্ছে কি সিগমা কস থিটা। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে যে এইচ, যেহেতু আমি ইকুয়েশন বের করতে চাচ্ছি এইচ এর, এইচ ইকুয়াল হচ্ছে 4 সিগমা কস থিটা বাই কি ওমেগা টি। আলটিমেটলি দাঁড়ালো 4 সিগমা কস থিটা বাই ওমেগা।
এটি মূলত আমাদের প্রমাণ করবার ছিল। ভিডিও যদি দীর্ঘায়িত হচ্ছে, আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে একটি পরম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ ও গেজ চাপের সম্পর্ক নির্ণয় করা যায় এবং কিভাবে যে কোনো একটি উচ্চতা দেওয়া থাকলে প্রেসার নির্ণয় করা যায়। ভিডিওর পরবর্তী এপিসোড আসা পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবে। ধন্যবাদ।